হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 2-এর 2 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত পড়ছিলাম। আশা করি আপনাদের সবাই মনে আছে যে পূরক সেট পর্যন্ত আমরা পড়ছিলাম। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে সংযোগ সেট থেকে, যেটাকে বলা হচ্ছে আমরা ইউনিয়ন। ঠিক আছে? তো আমরা যদি দেখি যে সংযোগ সেট বলতে কি বোঝায়, যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কিন্তু বলা হচ্ছে সংযোগ সেট। আমাকে যদি দুইটা সেট দেওয়া থাকে, তার ভিতরে যতগুলো উপাদান আছে সেগুলোকে যদি আমরা একত্রে করে ফেলি, তাহলে কিন্তু সেটা সংযোগ সেট হয়ে যায়। মনে করি এ ও বি দুইটা সেট আছে, এবং ইউনিয়নকে আপনারা সবাই জানেন যে ইউ এর মতো এইভাবে লিখতে হয়, এবং এ সংযোগ বি অর্থাৎ এ ইউনিয়ন বি এভাবে পড়া হয়। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে দেখি, যে সেট গঠন পদ্ধতিতে যদি আপনাদেরকে বলা হয় যে এ ইউনিয়ন বি কে আপনারা লেখেন, তাহলে কিভাবে লিখবেন? সেট গঠন পদ্ধতিতে একদম ইজি। আমরা এক্স, তারপরে কোলন দিব এক্স বিলংস টু এ, মানে এক্স এ তেও থাকতে পারবে অথবা এক্স বি তেও থাকতে পারবে। মেইন কথা হচ্ছে আমাদের ইউনিয়নের ক্ষেত্রে মাঝখানে কি হয়, দুইটা সেটের মাঝখানে অথবা থাকে, কারণ এ আর বি যেই উপাদানই থাকুক না কেন সবগুলো যেহেতু আমরা নিব, এই জন্য সেটা এতে থাকুক অথবা বিতে থাকুক, আমরা সবগুলো উপাদানকেই নিব। ঠিক আছে? তো উদাহরণ 8-এ যদি দেখি, এখানে একটা সুন্দর একটা অঙ্ক দেওয়া আছে ছোট্ট করে, যে আমাকে একটা সি সেট দেওয়া আছে, ডি সেট দেওয়া আছে, আমরা দুটাকে জাস্ট কি করে দিছি, ইউনিয়ন করে দিছি। যেমন দেখেন, এই যে সি সেট উপাদানগুলো লিখা হয়েছে, ডি সেটের উপাদানগুলো লিখা হয়েছে। আমরা যখন সি ইউনিয়ন ডি করতেছি, তখন মানে কি, এটার ভিতরে যতগুলো উপাদান আছে আর এটার ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলোকে কিন্তু আমরা একসাথে লিখে ফেলছি, তাই না? যেমন এখানে 3 4 5, আর 4 যেহেতু এখানে কমন ছিল, তার মানে 4কে দুইবার লেখার দরকার নেই, আমরা একবারই লিখবো। আর 6 আর 8 আমরা এই সেট থেকে লিখে ফেলছি। তো সুতরাং নির্ণয় সেট আমাদের অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে? তো এবার যদি দেখি, আমরা হচ্ছে ছেদ সেট মানে হচ্ছে কি, যেটাকে বলা হয় ইন্টারসেকশন, মানে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে কিন্তু ছেদ সেট সেট বলা হয়। মানে কি, যে আমরা দুইটা সেটের মধ্যে যে কমন জিনিসগুলো আছে, মানে মিল যেগুলো পাবো শুধুমাত্র সেগুলাকেই নিব। যেমন মনে করি এ ও বি যদি দুইটা সেট হয়, আমরা ইন্টারসেকশনকে কিভাবে লিখি? উল্টা ইউ আকারে লিখি। এবং সেট গঠন পদ্ধতিতে কি লিখবো? ইউনিয়ন আর ইন্টারসেক্টের মধ্যে পার্থক্য কোথায়? এখানে শুধু অথবা হয়, আর এখানে মাঝখানে কি হয়? এবং হয়। কারণ কি? কারণ হচ্ছে আমার এ সেট বি সেটের মধ্যে দুইটাতেই যদি থাকে উপাদান, তাহলে কিন্তু আমরা নিতে পারবো, না হলে কিন্তু ইন্টারসেকশন নিতে পারবো না। তো ইন্টারসেকশন সেকশনকে যদি আমরা ভেনচিত্রে মানে ছবির মাধ্যমে প্রকাশ করি, তাহলে কিন্তু এই যে মাঝখানে যে জায়গাটা দেখতেছেন আপনারা, এই যে এই পুরাটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, তাদের মধ্যে যে কমন জায়গাটা আছে সেটা কিন্তু ইন্টারসেকশন। আর ইউনিয়নের ক্ষেত্রে কিন্তু এই যে সবগুলো এ আর বি সেট বা সি আর ডি সেটের মধ্যে যা যা আছে সবগুলোকে এভাবে দেখানো হয়। ঠিক আছে? তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আপনারা দেখলে খেয়াল করবেন, যে আমাকে পি সেট দেওয়া আছে, যেটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। কিউ সেট দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, কিন্তু আমাদেরকে করতে বলছে ইন্টারসেকশন। তো যেহেতু আমাকে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তো প্রথমে আমাকে সেটাকে কিসে কনভার্ট করতে হবে? তালিকা পদ্ধতিতে করতে হবে। তো আমরা দেখতেছি এখানে এক্স বিলংস টু এন, মানে কি, এটা একটা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হইতে হবে। এবং যার রেঞ্জ কত, 2 থেকে বড়, তার মানে 3 থেকে শুরু হবে, আর 6 থেকে ছোট বা তার সমান, তার মানে 3 4 5 6, এই চারটা হবে পি সেটের উপাদান। কিউ সেটের দিকে যদি আমরা তাকাই, এখানেও বলছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু সেগুলো জোড় সংখ্যা হইতে হবে। তার মানে জোড় সংখ্যা শুরু হয় কত থেকে? 2 থেকে, শেষ হবে কত পর্যন্ত? 8 পর্যন্ত। তাহলে এই যে 2 থেকে আমরা 8 পর্যন্ত উপাদানগুলো লিখে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এই দুটাকে কি করা? ইন্টারসেক্ট করা। তো আমরা দেখতেছি এই দুইটা সেটের মধ্যে শুধুমাত্র 4 আর 6 দুইজনের কাছেই আছে, দুইটা সেটের মধ্যেই কমন। এই জন্য আমরা ইন্টারসেকশনে এই দুইটা সেটের উপাদানগুলোকে লিখে ফেলছি। ঠিক আছে? একদম ইজি। তারপর যদি আসি নিশ্চিত সেট, নিশ্চিত সেট মানে কি, যে দুইটা সেট যদি একজন আরেকজনকে ইন্টারসেক্ট না করে, দুইটা সেটের মধ্যে যদি কোনো ধরনের সাধারণ উপাদান না থাকে, তবে সেই দুইটাকে পরস্পর নিশ্চিত সেট বলা হয়। নর্মালি কিন্তু নিশ্চিত সেট মানে বোঝায় ফাঁকা সেট। যেহেতু তাদের মধ্যে কোনো কানেকশনই নাই, তাহলে তাদের ভিতরে কোনো উপাদানও থাকবে না, যেটা হচ্ছে ফাঁকা সেট। আপনাদের কাজের জন্য এখানে একটা অঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে এটা করতে পারেন। আমি আগের ক্লাসে বলছিলাম যে এখানে এই যে ইসি মানে কি, এটা মানে কিন্তু প্রাইম বোঝানো হচ্ছে, মানে কি ইউ মাইনাস ই। ঠিক আছে? আপনার ইউ মাইনাস ই আলাদা বের করে নিবেন, তারপর ইউ মাইনাস এফ আলাদা বের করে নিবেন, তারপরে দুইটার মধ্যে কি করে দিবেন? ইউনিয়ন করে দিবেন। আর ঠিক তার উল্টাটা ইন্টারসেক্টও করতে পারবেন। তো এরপর যদি আমরা আসি একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে শক্তি সেট, যেটা আপনাদের পরীক্ষা ও অঙ্কে অনেক সময় লাগবে। তো আমাদের এ নামের একটা সেট দেওয়া আছে, যেখানে উপাদান সংখ্যা হচ্ছে এম আর এন। এ সেটের উপাদান উপসেট গুলো আমরা কিভাবে বের করি? আমরা গত ক্লাসে শিখছি যে আমরা ফার্স্টে দুইটা দুইটা করে লিখি, যে দুইটা করে একটা নিলাম, তারপরে সিঙ্গেল সিঙ্গেল নিব, এই যে এম নিলাম এন নিলাম, আর আরেকটা হিডেন অবস্থায় কে থাকে? উপসেট হিসেবে ফাঁকা সেট থাকে। তো এখানে উপসেট সমূহ আমরা এখানে লিখে ফেললাম। এতকে এ সেটের শক্তি সেট বলা হয়। আমরা যখন আলাদা আলাদা করে লিখবো তারা উপসেট, জাস্ট তাদেরকে যদি বাহিরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তখন সেটা হয়ে যায় কি? শক্তি সেট। মানে শক্তি সেট আর উপসেট কাইন্ড অফ একই, সেম জিনিসই। এখন এ সেটের শক্তি সেটকে আমরা নর্মালি প্রকাশ করি পাওয়ার অফ এ, এভাবে লেখা হয়। প্রতীকটা কি আমাদের?
পি অফ এ, মানে যে সেটটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার সেট। তো সুতরাং কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে কিন্তু মূলত শক্তি সেট বলা হয়। এখানে কিন্তু আপনাদের কাকে বলে এটা দেওয়া আছে। তো নিচে যদি আমরা একটা উদাহরণ খেয়াল করি, যেমন আমাদের এ নামের একটা সেট দেওয়া আছে যেখানে কোনো উপাদান নাই, ফাঁকা সেট। বি তে একটা উপাদান আছে, সি তে দুটো উপাদান আছে। তো সেট তিনটার শক্তি সেট গুলার উপাদান সংখ্যা কত আমাদের বের করতে বলছে। তো আমরা দেখতেছি পাওয়ার অফ এ ইকুয়াল টু ফাঁকা সেট প্রথমটা, কেন? কারণ এটাতে কোনো উপাদানই নেই। তাহলে আমরা এ সেটের উপাদান সংখ্যা শূন্য, এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে? ফাঁকা সেট নিজে কিন্তু একটা উপাদান, তাই না? এই জন্য আমরা এখানে লিখছি এক। আর সবসময় মনে রাখবেন শক্তি সেটকে সবসময় টু এর পাওয়ার আকারে লেখা হয়। তার মানে আমরা লিখতেছি কি টু টু দি পাওয়ার জিরো কত হয়? ওয়ান হয়, ঠিক আছে। পাওয়ার অফ বি তে যদি দেখাই, আমরা দেখতেছি এখানে এ আছে আর হিডেন অবস্থা কি আছে? ফাঁকা সেট আছে। তাহলে এটা হচ্ছে তার উপাদান সংখ্যা কয়টা? দুইটা। এই জন্য আমরা লিখবো বি সেটের উপাদান সংখ্যা, মেইনলি উপাদান সংখ্যা এক, আর একটা হচ্ছে কি ফাঁকা সেট। তার মানে টোটাল কয়টা? দুইটা। আর এটাকে যদি আমরা টু এর পাওয়ার আকারে লিখি তাহলে হবে কত? টু টু দি পাওয়ার ওয়ান, ঠিক আছে। এবার যদি আমরা পি অফ সির দিকে তাকাই, পি অফ সি তে আমরা কয়টা পাবো? দুইটা থেকে চারটা পাবো, তাই না? এই যে দুইটা মিলে একটা, তারপর সিঙ্গেল সিঙ্গেল দুইটা, আর হচ্ছে ফাঁকা সেট, এই টোটাল চারটা আমরা পাবো। এখন একটা জিনিস খেয়াল করছেন কিনা, দেখেন তো সি সেটের ভিতরে উপাদান সংখ্যা কয়টা ছিল? দুইটা। তাহলে তাকে যদি আমি টু এর পাওয়ার আকারে লিখি, মানে উপাদান সংখ্যা টু, ভিতর উপাদান সংখ্যা কত? টু। তার মানে এটাকে আমরা পাওয়ার আকারে লিখবো। টু স্কোয়ার কত হয়? ফোর। তাহলে আমরা আসলে ভাঙলে শক্তি সেট কয়টা পাবো, বা উপসেট পাবো? চারটা, ঠিক আছে। তো এই সবসময় টু এর পাওয়ার আকারেই কিন্তু শক্তি সেটের উপাদান সংখ্যাগুলো হয়। যেমন কোন সেটের উপাদান সংখ্যা যদি এন হয়, তাহলে তার শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন, ঠিক আছে। তো এরপরে যদি আমরা টপিকে আসি, সেটা হচ্ছে ক্রোমোজোর। যে অষ্টম শ্রেণীর আমেনা এবং সুমেনা বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হলো, ভালো কথা। তো মেধা অনুসারে তাদেরকে আমেনা সুমেনা জোড়া আকারে লেখা যায়। এরূপ নির্দিষ্ট করে দেওয়া জোড়কে একটা ক্রোমোজোর বলা হয়। যে আমরা যদি জোড়া আকারে কোনো কিছু লিখি তাদের, তাকেই মূলত আমরা বলি কি? ক্রোমোজোর। তো সুতরাং এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটা দ্বিতীয় অবস্থানে থাকবে, তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকেই মূলত বলা হচ্ছে কি? ক্রোমোজোর। ক্রোমোজোরে কিন্তু প্রথমে কে বসবে, মানে কমার ফার্স্টে কে বসবে, সেকেন্ডে কে বসবে, সেটা কিন্তু নির্দিষ্ট করে দিতে হয়। কারণ প্রথমটা হচ্ছে নর্মালি এক্স এর ভ্যালু হয়, পরেরটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। আমরা কিন্তু এরকম জোড়া আকারে লিখি, তাই না? এক্স আর ওয়াই কে জোড়া আকারে লিখি। তো যদি কোনো ক্রোমোজোরের প্রথম উপাদান বা পদ এক্স হয় এবং দ্বিতীয় উপাদান যদি ওয়াই হয়, তাহলে আমরা ক্রোমোজোরকে কিভাবে লিখবো? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এভাবে কমা দিয়ে লিখি, ঠিক আছে। তো ক্রোমোজোর এক্স ওয়াই ও এ বি যদি সমান হয়, তাহলে আমরা এই যে দুইটা ক্রোমোজোরকে মাঝখানে সমান সমান দিয়ে লিখতে পারবো। তার মানে কি? তার মানে হচ্ছে এক্স এ এর সমান, ওয়াই হচ্ছে বি এর সমান। কারণ এক্স এর পজিশনে কি আছে? এ আছে। ওয়াই এর পজিশনে বি আছে। তার মানে আমরা এই দুটাকে সমান আকারে লিখতে পারি। এবার যদি আমরা এটার উদাহরণ দেখি, একটা অঙ্ক কিভাবে আসবে। যেমন আমাদের প্রশ্নে দেওয়া আছে কি যে একটা ক্রোমোজোর ইকুয়াল টু আর একটা ক্রোমোজোর, এবং তাদের মধ্যে থেকে আমাকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে যেহেতু তাদের পজিশন অনুযায়ী আমরা জানি সব সমান হবে, তার মানে এটা ইকুয়াল টু এটা হবে, থ্রি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান হবে। তো সেই হিসাবে ক্রোমোজোরের শর্ত মতো আমরা লিখে নিলাম যে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স, এক নম্বর সমীকরণ। সেখান থেকে আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি, দুই নম্বর সমীকরণ। তো এক ও দুইকে যদি আমরা যোগ করি, যোগ করলে আমরা কি দেখতেছি? আমাদের এখানে ওয়াই ওয়াই কাটা চলে যায়। তার মানে থ্রি এক্স ইকুয়াল টু নাইন, এক্স ইকুয়াল টু থ্রি। থ্রিটাকে বসে পাঠাইলে এখন এই যে এক্স এর ভ্যালুটা আমি এক অথবা দুই নং সমীকরণে বসাই দেবো, অনেকটা প্রতিস্থাপনের মতো বা অপনয়নের মতো। আপনারা যে কোনো একটা দিয়ে সলভ করতে পারেন প্রতিস্থাপন অপনয়নের মাধ্যমে। শুধুমাত্র এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলবেন, তারপরে জাস্ট অ্যান্সারে এক্স আর ওয়াইটা বসাই দিবেন। এখন আপনাদের, কারণ এখানে তো সাজানো ছিল, যদি এখানে টু বা থ্রি থাকতো তাহলে কিন্তু আমাদের অপনয়ন পদ্ধতিতে ব্যবহার করে কিন্তু এই প্রশ্নটা সলভ করতে হবে। আমরা যখন অনুশীলনী করব তখন দেখবো কিভাবে আমরা অপনয়ন অথবা প্রতিস্থাপনের মাধ্যমে এই অঙ্কটা সলভ করতে পারি। তো এরপরে যে আমাদের টপিকটা আছে সেটা হচ্ছে কার্তেশীয় গুণজ সেটের। যে করিম সাহেব তার বাড়ির একটা ঘরের ভিতরের দেয়ালে সাদা বা নীল রং এবং বাইরের দেয়ালে লাল বা হলুদ বা সবুজ রং এর লেপন দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ভিতরের দেওয়ালের রঙের সেট এই টু সাদা নীল উনি ডিসাইড করছে, আর বাইরের রং কোনটা কোনটা ডিসাইড করছে সে লাল অথবা হলুদ অথবা সবুজ, যে কোনো একটা। তো করিম সাহেব তার ঘরের রং লেপন সাদা লাল করতে পারে, সাদা হলুদ করতে পারে, সাদা সবুজ করতে পারে। আবার আরেকটা অপশন তার কি হইতে পারে? নীল লাল করতে পারে, নীলের সাথে হলুদ করতে পারে, নীলের সাথে সবুজ। মানে অনেক রকমের কম্বিনেশন যে উনি করতে পারে সেটা আমরা ক্রোমোজোর আকারে লিখতেছি, এবং সেটাই মূলত কার্তেশীয় গুণজ। যেমন উক্ত ক্রোমোজোর সেটটিকে যদি আমরা নিচের মতো লিখি, যেমন এ ক্রস বি যদি করি, মানে এটাকে যদি এ সেট আর এটাকে বি সেট ধরি, তাদের মধ্যে যদি আমরা পসিবল কম্বিনেশন কিভাবে সাজাবো, মূলত হচ্ছে গুণ করবো। যেমন দেখেন, সাদার সাথে লাল একবার, সাদার সাথে হলুদ একবার, আবার সাদার সাথে নর্মাল যেভাবে আমরা গুণ করি বীজগণিতে,
অনেকটা সেরকম। আবার সেম ভাবে নীলের সাথেও কিন্তু একবার লাল যায়, এভাবে করে করে নীলের সাথে হলুদ, নীলের সাথে সবুজ, পসিবল কম্বিনেশন গুলো আমরা এখানে লিখে ফেলছি। তো উপরোক্ত ক্রমজোড়ের সেটটাকে মূলত কার্তেশীয় গুণজ সেট বলা হচ্ছে এখানে। আর কার্তেশীয় গুণজকে আমরা কিভাবে সেট গঠন পদ্ধতিতে লিখি, ঠিক তার আগের মতোই থাকবে। আমরা যদি ইন্টারসেকশনে যেমন এই যে এই অংশটুকু লিখছিলাম, যে এক্স বিলংস টু এবং ওয়াই বিলংস টু বি, দুইটা থেকেই হবে, কিন্তু তাদের বৈশিষ্ট্য কি হয়ে থাকবে, তারা ক্রমজোড় আকারে থাকবে। এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স কমা ওয়াই এরকম ক্রমজোড় আকারে থাকবে। তো এটা আমরা কিভাবে বলবো, যে এ ক্রস বি, এভাবে আমরা পড়বো। তো নিচে একটা এটারই সেম একটা উদাহরণ দেওয়া আছে, যেমন পি একটা সেট দেওয়া আছে, কিউ একটা সেট দেওয়া আছে, আর সেটটা ইনডিরেক্টলি আমাদের দেওয়া আছে, তার মানে আর সেটটা আমাদেরকে বের করতে হবে। কি করতে হবে, পি আর কিউ কে যদি আমি ইন্টারসেক্ট করি, তার মানে অ্যান্সার হবে থ্রি, যে কমন, কমন শুধুমাত্র থ্রি দেখতেছি, তার মানে ইন্টারসেক্ট করলে তাদের আসছে থ্রি। আর পি ক্রস আর যদি এখন আমরা করি, মানে পি কত, পি হচ্ছে ওয়ান টু থ্রি, আর পাইছি মাত্র থ্রি, তাহলে এই দুটাকে যদি ক্রস করি, দেখেন তো, আমরা যদি পসিবল বীজগণিতের মতো সাজে গুণ করি, ওয়ানের সাথে থ্রি একবার, টু এর সাথে থ্রি একবার, থ্রি এর সাথে থ্রি একবার, তাই না? নর্মাল গুণ করলে এরকম তিনটা পসিবল কম্বিনেশন হওয়া সম্ভব। আবার আর এর সাথে যদি কিউ ক্রস করি, তাও দেখতেছি তিনের সাথে তিন একবার, তিনের সাথে চার একবার কম্বিনেশন। তাহলে এইটাই হয়ে গেল আমাদের কার্তেশীয় গুণজ। ঠিক আছে। তো আপনাদের এখানে একটা কাজ দেওয়া আছে, এটা আপনাদের এইচডব্লিউ থাকলে আপনারা এটা বাসায় করবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয়, আপনারা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেখানে আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো, অথবা নেক্সট ক্লাসে অঙ্কটা সলভ করে দিব। ঠিক আছে, যে কোনো সমস্যা হোক, যে কোনো লাইনে যদি আপনাদের সমস্যা থাকে, আপনারা কমেন্ট বক্সে ইজিলি কমেন্ট করতে পারবেন। তো এবার যদি আমরা একটা উদাহরণের অঙ্ক দেখি, যে উদাহরণ 13 কি বলছে আমরা একটু দেখি, যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419-কে ভাগ করলে প্রতিবার 23 অবশিষ্ট থাকে, এদের একটা সেট বের করতে বলছে আমাকে। যে আমাকে 311-কেও ভাগ করতে হবে একটা সেম সংখ্যা দিয়ে, আবার 419-কেও একটা সেম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, যেটা ভাগ করলে দেখা যায় যে আমার 23 অবশিষ্ট থাকে। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব, যে যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419-কে ভাগ করলে প্রতিবার 23 অবশিষ্ট থাকে, তো সেই সংখ্যাটা কিন্তু অবশ্যই 23 অপেক্ষা কি হবে, বড় হইতে হবে। একটা জিনিস চিন্তা করেন, যে আমি প্রতিবার এই সংখ্যাটাকে ভাগ করতেছি, ভাগ করার পর 23 অবশিষ্ট থাকতেছে, কিন্তু আমি চাচ্ছি না যে 23টা অবশিষ্ট থাকুক, এমন একটা গুণনীয়ক আমরা বের করতে যাচ্ছি। তো এরকম অঙ্ক যদি আমাদের পরীক্ষা কখনো থাকে, কোনো সংখ্যা অবশিষ্ট থাকে, তাহলে আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে এই দুটো সংখ্যা থেকে ওই সংখ্যাটা বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে, মানে আমাদের যেহেতু 23 অবশিষ্ট থাকে, আমরা চাচ্ছি না 23 অবশিষ্ট থাকুক, এই জন্য আমরা ওই সংখ্যা থেকে 23টা মাইনাস করে দিতেছি, তাহলে আর অবশিষ্ট মানে ভাগশেষ থাকবেই না। তো আমরা 419 থেকেও 23 মাইনাস করে দিলাম। ঠিক আছে। এখন আমরা কি করব, এই যে 288 যেটা আসছে আর 396 যেটা আসছে, এই দুইটার আলাদা আলাদা গুণনীয়ক বের করব। ঠিক আছে, এবং এটাকে আমরা ধরে নিলাম সেট এ তে, আর এটাকে ধরে নিলাম সেট বি তে। তো গুণনীয়ক কিভাবে বের করে আপনারা অবশ্যই জানেন, যে আমরা যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকলে ফার্স্টে ওয়ান থেকে শুরু করি, যে 1 × 288, সেম। তারপর দুই, দুইয়ের সাথে কত গুণ করলে 288 আমরা দেখবো, তিনের সাথে কত করলে হয়, চারের সাথে ছয়, এরকম করে করে একদম লাস্ট পর্যন্ত আমরা যাব। আর গুণনীয়কের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ইচ সংখ্যাগুলোকে আমাকে গুণনীয়কের ভিতরে রাখতে হবে। ঠিক আছে। এখন একটা প্রশ্ন আসতে পারে, যে স্যার আপনি তো বললেন সবগুলাই গুণনীয়কের ভিতরে থাকতে পারে, এখানে ওয়ান, টু, থ্রি, ফোর, তারপরে সিক্স, এগুলো গেল কোথায়? আমরা ডাইরেক্ট 24 থেকে দেখতেছি, কেন 24 থেকে দেখতেছি? কারণ আমাদেরকে মানে যখন আমরা 23 বাদ দিয়ে দিছি, তার মানে আমাদেরকে নিতে হবে শুধুমাত্র 23 অপেক্ষা বড় যে গুণনীয়ক গুলো, সেগুলো নিতে হবে। যেই সংখ্যাটাকে আমরা মাইনাস করব, সেই সংখ্যার বড় যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা মূলত গুণনীয়কের ভিতরে রাখবো। ঠিক আছে। সেম টেকনিকে আমরা 396 এর গুণনীয়ক বের করব, এবং 23 অপেক্ষা বড় যে গুণনীয়ক গুলো এখানে আছে, শুধুমাত্র সেগুলোকে এখানে লেখা হয়েছে। তারপরে জাস্ট দুইটার কি করে ফেলবো, আমরা যেহেতু বলছি কি দুইটাকেই আমরা ভাগ করব, এই জন্য দুইটার মধ্যে যেটা শুধুমাত্র ইন্টারসেকশন, মানে যেই সংখ্যাটা শুধু মিলবে, আমরা সেটাই অ্যান্সার হিসেবে গ্রহণ করবো। যেমন দেখেন এখানে 36, এখানে 36, দুইটা সেটের মধ্যেই কমন, এই জন্য আমরা নির্ণয় সেট 36 লিখছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই টাইপের অঙ্ক যদি থাকে, ফার্স্ট অফ অল আমি যদি রিভিউ করি, যে আমাকে ফার্স্ট অফ অল ওই সংখ্যাটাকে মাইনাস করতে হবে দুইটা থেকে, মাইনাস করার পরে দুইটারই গুণনীয়ক বের করতে হবে, এবং গুণনীয়ক গুলোর মধ্যে আমরা তাদেরকেই নিব যেগুলো হচ্ছে এই যে 23 থেকে বড়, বা আপনাদের পরীক্ষায় যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা থেকে বড়, শুধুমাত্র গুণনীয়ক গুলো আমরা এখানে লিখবো। লিখার পরে দুইটা জাস্ট কি করে দিব, ইন্টারসেকশন করে দিব। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। এবার যদি আমরা এই অধ্যায়ের শেষ উদাহরণটা একটু দেখি, যে ভেনচিত্রের যে অঙ্কটা আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি কি বলছে। যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন গণিতে, 70 জন উভয় বিষয়ে পাশ করছে। তার মানে এরা সবাই কি করছে, কোনো না কোনো ভাবে পাশ করছে। তো ভেনচিত্রের সাহায্যে ফার্স্টে আমাকে বলছে তথ্যগুলো প্রকাশ করো, এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে সেটা আমাদেরকে বের করতে হবে।
তো ভেন চিত্রে আমরা ধরে নিলাম যে আয়তাকার ক্ষেত্রটি 100 জন শিক্ষার্থীর সেট, যেটাকে ইউনিভার্সাল সেট আমরা সার্বিক সেট ধরে নিছি রেক্টেঙ্গেল। যে এখানে যতগুলো জায়গা আছে টোটালটা হচ্ছে 100 জন শিক্ষার্থী, যেখানে যেহেতু বলে দেওয়া হয়েছে 100 জন শিক্ষার্থী, এবং বাংলায় ও গণিতে পাশ করছে এরকম সেটকে আমরা ধরে নিয়েছি বি। এই যে বাংলাটা হচ্ছে বি, এই যে প্রথম যে গোলটা দেখতেছেন, সার্কেলটা দেখতেছেন, এটা হচ্ছে বাংলার সেট, আর এমটা হচ্ছে ম্যাথের সেট, ঠিক আছে? তো ফলে ভেনচিত্রটা 4টা নিশ্চিত ছেদে বিভক্ত হয়েছে। কোথায় কোথায় বিভক্ত হয়েছে, যেমন এই দেখেন এতটুকু পার্ট, এই যে আমি যদি বলি যে এই যে এতটুকু পার্ট যেটা দেখতেছেন চাঁদের মতো অর্ধেক, এটাকে আমরা ধরে নিচ্ছি পি। আবার সেম বাম ডান পাশে যেটা আছে এটা আর, আর মাঝখানে যে কমন অংশটা সেটা হচ্ছে কিউ। আর এফটা হচ্ছে কি বাহিরের জায়গাটা, এই সাদা যে জায়গাটা দেখতেছেন সেটা হচ্ছে এফ। মানে আমাদের মূলত বের করতে হবে এই বাইরের জায়গাটা, কারণ এখানে মূলত যারা ফেল করছে তারা অবস্থান করতেছে, আর এই যে জায়গাটুকু দেখতেছেন সেটার ভিতরে এরা সবাই কোনো না কোনো ভাবে পাশ করছে। তা আমরা কোনোভাবে যদি টোটালটা থেকে এই যারা যারা পাশ করছে তার একটা মাইনাস করতে পারি, তাহলেই কিন্তু আমার কি কতজন ফেল করছে সেটা বের হয়ে যাবে। তো আমরা যদি কাজ শুরু করি যে এখানে উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সেট, আমরা ধরে নিছি যে উভয় কথাটা থাকলে ধরে নিবে ইন্টারসেকশন, ঠিক আছে? মানে দুইটাই যেহেতু বলছে এই জন্য আমাদের ইন্টারসেকশন। এবার এমন শিক্ষার্থীর সংখ্যা কত, 70 জন, এই যে বলে দেওয়া হয়েছে 70 জন উভয় বিষয়ে পাশ করছে। তার মানে কোন জায়গাটা, এই যে কিউ যে জায়গাটা আছে এটা হচ্ছে 70 জন। আর পি যে জায়গাটা আছে এটা মানে কি, এটা মানে হচ্ছে শুধুমাত্র বাংলায় যে যারা যারা পাশ করছে তাদের সংখ্যাটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে আমরা এটা কিভাবে বের করব? টোটাল বাংলা ছাত্রছাত্রীর সংখ্যা কত, টোটাল টোটাল ছিল 88। তো 88 থেকে আমি যদি উভয়ের সংখ্যাটা বাদ দিই, এই 88 থেকে আমরা যদি 70 মাইনাস করি, তাহলে যে সংখ্যাটা থাকবে মানে 18 মানুষ, যত 18 জন মানুষ যারা আছে তারা কিন্তু শুধুমাত্র বাংলায় পাশ করছে, অনলি বাংলা, ম্যাথ বাদে শুধুমাত্র বাংলা পাশ করছে 18 জন। সেম টেকনিকে আমরা যদি শুধুমাত্র ম্যাথে কারা কারা পাশ করছে সেটা বের করতে চাই, তাহলে আমাদের টোটাল এই সেটটা ম্যাথের যেহেতু ছিল, টোটাল কতজন ছিল, 80 জন। তো 80 জন থেকে আমরা যদি কমনটা বাদ দিয়ে দিই, 70 মাইনাস করে দিই, তার মানে 10 জন। এই 10 জন হচ্ছে শুধুমাত্র অঙ্কে পাশ করছে, এই যে এই জায়গাটা, শুধুমাত্র এই যে চাঁদের মতো এই জায়গাটা হচ্ছে 10 জনের। তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 70, এটা হচ্ছে 18, এই টোটাল জায়গাটা আসলে কি? টোটাল জায়গাটা আসলে যারা যারা পাশ করছে তারা না? উইথ হোক সে বাংলায়, হোক সে গণিতে, হোক সে উভয়, সেটা আমার দেখার বিষয় না, কিন্তু তারা পাস তো করছে কোনো না কোনো সাবজেক্টে। তো আমাদের টার্গেট কি? আমার টার্গেট উভয় বিষয়, মানে বাংলাতেও ফেল করছে আবার ম্যাথেও ফেল করছে। তো এই রকম শিক্ষার্থী তো অবশ্যই এই জায়গার মধ্যে পড়বে না, তার বাহিরে পড়বে। তার মানে আমরা যদি এই তিনটাকে যোগ করে দিই, এই তিনটা যোগ করলে কি পাবো, এই 98 জন। এই 98 জন হচ্ছে কোনো না কোনো ভাবে কোনো না কোনো একটা সাবজেক্টে হইলেও পাশ করছে। আর বাহিরে টোটাল কতজন শিক্ষার্থী ছিল, 100 জন। তো 100 জন থেকে আমরা যদি 98 জন যারা পাশ করছে, 98 জন তাদেরকে মাইনাস করি, তাহলে থাকে কয়জন? থাকে হচ্ছে 2 জন। এই 2 জনই মূলত উভয় বিষয় ফেল করছে, মানে বাংলাতেও করে নাই পাস, আবার ম্যাথেও পাস করে নাই। ঠিক আছে, একদম ইজি একটা অঙ্ক। আমরা হচ্ছে ফার্স্টে কি করছি, আমরা যদি রিভিউ করি, আমরা প্রথমটাকে প্রথমে ধরে নিয়েছি কোনটা কি। তারপর হচ্ছে আমরা শুধুমাত্র বাংলায় কতজন পাশ করছে সেটা বের করছি, আবার শুধুমাত্র ম্যাথে কারা পাশ করছে সেটা বের করছি, আর উভয়টা তো আমাদের দেওয়াই ছিল। তারপর তিনটাকে যোগ করে দিছি, তিনটাকে যোগ করছি মানে কি তারা প্রত্যেকে কোনো না কোনো একটা সাবজেক্টে হলেও পাশ করছে। তারপর টোটাল শিক্ষার্থী থেকে আমরা এই ভিতরের জায়গাটাকে মাইনাস করে দিছি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট যেটা হচ্ছে কি, 2 জন যারা ফেল করছে তাদের সংখ্যাটা আমরা বের করে ফেলছি। তো এই ছিল আপনাদের উদাহরণের যত অঙ্ক ছিল, পড়াশোনা ছিল এতটুকু পর্যন্তই। যদি আপনাদের আজকের ক্লাসে কোনো সমস্যা থেকে থাকে, কোনো কিছু না বুঝে থাকেন, আপনাদের জন্য কিন্তু একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেওয়া আছে, আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে কিন্তু চাইলে জয়েন হতে পারেন, জয়েন হয়ে আমাকে ডিরেক্ট কোশ্চেন আস্ক করতে পারেন, অথবা কমেন্ট বক্সেও যে কোনো কোশ্চেন আপনারা আস্ক করতে পারেন। তো নেক্সট দিন হচ্ছে আমরা অনুশীলনী পুরোটা শেষ করার চেষ্টা করব, অথবা অর্ধেক পর্যন্ত আমরা করব যতটুকু পারা যায়। তো আশা করি আগামী ক্লাসে আপনারা থাকবেন। তো এই ক্লাসটা কি যারা পছন্দ করছেন তারা আপনারা ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।